ভারতে বিদেশি পর্যটক গমনের শীর্ষ দেশের তালিকায় টানা ৫ বছর ধরে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ভারতের চাল, কানাডীয় সারসহ কিছু কৃষিপণ্যে নতুন শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেপণাস্ত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও স্টেলথ প্রযুক্তি সংযোজনের ঘোষণা করল ইরান। সাংবাদিক হত্যায় ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল, দেশটি সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও ভারতে বিদেশি পর্যটক যাওয়ার শীর্ষ দেশের তালিকায় টানা ৫ বছর ধরে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। সোমবার ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পরিসংখ্যানে জানা গেছে ২০২৪ সালে ১৭,৫০,১৬৫ জন বাংলাদেশি ভারত ভ্রমণে গেছেন। ২০২৩ সালে ভারত ভ্রমণ করেছেন ২১,১৯,৮২৬ জন বাংলাদেশি। ২০২৪ সালে ভারতে সবচেয়ে বেশি পর্যটক গেছে যুক্তরাষ্ট্র থেকে। এই সংখ্যা ১৮,০৪,৫৮৬ জন। ভারতের মহারাষ্ট্রে বিদেশি পর্যটকরা সবচেয়ে বেশি যায়। ভারতের চাল, কানাডীয় সারসহ কিছু কৃষিপণ্য আমদানিতে নতুন করে শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রী ব্রুক রোলিন্স, কৃষি প্রধান রাজ্যগুলোর আইন প্রণেতা ও কৃষকদের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট একই সঙ্গে আভাস দেন কানাডা থেকে আমদানি করা সারের ওপরও তিনি শুল্ক আরোপ করতে পারেন, যাতে দেশে সারের উৎপাদন বাড়ানো যায়। ট্রাম্প বলেন, সারের একটা বড় অংশ কানাডা থেকে আসে, তাই প্রয়োজনে সেগুলোর উপর খুব কঠোর শুল্ক আরোপ করা হবে। ভারতের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যেখান থেকে লাভজনক হবে সেখান থেকেই তারা তেল কিনবে, এমন অবস্থান জানিয়েছে রাশিয়া সরকার। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ টেলিফোনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য করে। ভারতের যেখান থেকে সুবিধা হয় তারা সেখান থেকেই জ্বালানি কিনবে। ভারতীয়দের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে রাশিয়া সরকার এই নীতি অনুসরণ করবে। ক্ষেপণাস্ত্রগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও স্টেলথ প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা করছে ইরান। দেশটির আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর এই তথ্য জানিয়েছেন। তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে উন্নত প্রযুক্তি ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি বছরের জুনে ইসরায়েল ইরান ১২ দিনের সংঘাতের প্রসঙ্গ টেনে পাকপোর দাবি করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও শত্রুপক্ষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পরাজয় বরণ করেছে। তার মতে, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে এখন প্রতিপক্ষ সম্পূর্ণ অবগত। ভবিষ্যতে এমন আগ্রাসনে আরও কঠোর জবাব পেতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান শিগগিরই তার রাজনৈতিক প্রভাব হারাবেন। তিনি ইমরান খানের শাসনকাল, প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ সংকট নিয়ে কঠোর সমালোচনা করেন। সানাউল্লাহ দাবি করেন, ইমরান খানের সময়কার সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। তিনি আরও বলেন, নওয়াজ শরীফ কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রকাশ্যে সমালোচনা করেননি। দলীয় ভাঙন প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, পিটিআইয়ের প্রায় ৮৫% সদস্য এখন আর ইমরানের রাজনৈতিক পথরেখায় নেই। সাংবাদিক হত্যায় টানা ৩ বছর শীর্ষে আছে ইসরায়েল। সাংবাদিক অধিকারের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে শুধু গাজাতেই ইসরায়েলি হামলায় ২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪-২৫ সালে বিশ্বজুড়ে মোট ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন, যার ৪৩% ইসরায়েলি সেনাদের হামলার শিকার। সংগঠনটি ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যা দিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২৫ আগস্ট গাজার এক হাসপাতালে ইসরায়েলি সেনা হামলায় রয়টার্স ও এপির ২ সাংবাদিক সহ ৫ জন নিহত হওয়া ছিল এবছরের সবচেয়ে বড় হামলা। জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। ভূমিকম্পে ৩০ জন আহত হয়েছেন। আওমোরি উপকূলে উৎপন্ন এই ভূমিকম্পের পর হোক্কাইডো ও আওমোরির পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পের পর ৫টি অঞ্চলে প্রায় ১.১ লাখ মানুষকে সরতে বলা হয়েছিল। সতর্কতা প্রত্যাহারের পরও জাপান সরকার জানিয়েছে, আগামী ১ সপ্তাহ বড় ধরনের আফটারশকের ঝুঁকি রয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, হোক্কাইডো থেকে সানরিকু উপকূল পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা আগের চেয়ে বেশি
বেশি। তিনি সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে একই এলাকায় ৮ বা তার চেয়ে বেশি তীব্রতার ভূমিকম্প হতে পারে। সতর্ক বার্তায় বলা হয়েছে গত রাতের ভূমিকম্প হোক্কাইদো এবং উত্তর পূর্ব জাপানের উপকূলবর্তী একটি খাত বরাবর আঘাত হেনেছে। সেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট উত্তর আমেরিকান বা ওখোৎস্ক প্লেটের নিচে ঢুকে গেছে। এ কারণে আগামী কয়েকদিনে আরেকটি বড় ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা বেড়েছে। এই ভূমিকম্প হলে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে বড় আকারের সুনামিও হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেবে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সংবিধান, আইন ও নৈতিকতার দিক থেকে এমন ছাড় অসম্ভব। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর মের্জের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকে পশ্চিমা নেতারা ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে জেলেনস্কি ন্যাটো মহাসচিব ও ইউরোপীয় কমিশন প্রধান সহ শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুরাম জেলায় আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে তালেবানপন্থী জঙ্গি সংগঠন টিটিপির হামলায় ৬ পাক সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪ জন। মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন সংঘর্ষে ২ জঙ্গিও নিহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে টিটিপি। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্তবর্তী এলাকায় এ ধরনের হামলা বেড়েছে। পাকিস্তান অভিযোগ করছে কাবুল প্রশাসন টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, তবে আফগানিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। কয়েকদিন আগেও দুদেশের সীমান্তে গোলাগুলিতে ৪ নাগরিক ও ১ জন পাকিস্তানি সেনা মারা যায়। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। থাই নৌবাহিনীর দাবি, কম্বোডিয়ান বাহিনী সীমান্ত পেরিয়ে ট্রাত প্রদেশে প্রবেশ করে। তাদেরকে তাড়াতে সামরিক অভিযান চালানো হয়েছে। সংঘর্ষে কম্বোডিয়ায় ২ জন সাধারণ নাগরিক সহ মোট ৬ জন এবং থাইল্যান্ডের ১ জন সেনা নিহত হয়েছেন। উভয় দেশে একে অপরকে সংঘাত শুরুর জন্য দায়ী করছে। থাই নৌবাহিনী বলছে কম্বোডিয়ান বাহিনী সীমান্তে স্নাইপার, ভারী অস্ত্র ও প্রতিরক্ষামূলক স্থাপনা জোরদার করেছে। এটি থাই সার্বভৌমত্বের জন্য হুমকি। অপরদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হন মার্নেট অভিযোগ করেছেন থাইল্যান্ড কম্বোডিয়ার গ্রামে হামলা করেছে। গেল জুলাইয়ে ২ দেশ সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছিল। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ২ প্রতিবেশী দেশ সৌদি আরব ও কাতার প্রথমবারের মতো রিয়াদ দোহা উচ্চগতির রেল যোগাযোগ স্থাপনের চুক্তি করেছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বোচ্চ ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলা এই ট্রেনে ২ রাজধানীর দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। প্রকল্পটি বাস্তবায়নের সময় লাগবে প্রায় ৬ বছর। ভবিষ্যতে রুটটির সঙ্গে আল হফুফ ও দাম্মামকে যুক্ত করা হবে। রেল চালু হলে প্রতি বছর কমপক্ষে ১০ লাখ যাত্রী উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।